মানুষ সাধারণত ইবাদত, পূজা অর্চনা এগুলা করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য। কিন্তু এই ইবাদত, পূজা অর্চনা যদি নিয়ম নীতির ভিতরে না হয়, তাহলে মানুষের জীবনে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এই রকম একটি গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। মুভিজ অ্যান্ড কার্টুন 3.0 প্রেজেন্ট হরর সিরিজ ভোগ 2025। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে পুরাতন জিনিসপত্র বিক্রয়ের একটি দোকান দেখা যায়, যেখানে সেই দোকানের একজন কর্মচারী একটি মূর্তি নিয়ে কোথাও একটা রাখছিল। সেই কর্মচারী যখন সেই মূর্তিটি একটি জায়গায় রেখে ফিরে আসছিল, তখনই সে পিছনে একটা আলো লক্ষ্য করতে পারল। সে দেখতে পারল সেখানে এক দেবী উদয় হলো। সেই দেবী বলছে, আমার প্রচুর খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। সেই ভয়ঙ্কর দেবী দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায়। তখন ছেলেটি চাকরি ছেড়ে চলে যায়। এরপর একটি অফিসে অতীনবাবু নামের এক লোককে দেখানো হয়, যে এই সিরিজের প্রধান চরিত্র। তাকে তার বস ডেকে পাঠায় এবং বস তাকে একটি সুখবর দেয়। সুখবরটি হলো, সে চাকরিতে প্রমোশন পেতে চলেছে। বস তাকে এও জানায় যাতে এই ব্যাপারটি আপাতত গোপন রাখা হয়। এরপর অতীনবাবু খুশি হয়ে তার বন্ধুকে ফোন দেয়। তার বন্ধুর নাম ছিল সবিশ, যে কিনা প্রথমে দেখানো ওই পুরাতন জিনিসের বিক্রয়ের দোকানে কাজ করত। অতীনবাবু তার বন্ধুর দোকানে যায় এবং সেখানে তার বন্ধুকে একটি পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তার বন্ধু প্রথমে যেতে রাজি হয় না। অতীনবাবু যখন তার বন্ধুর দোকানের বিভিন্ন জিনিসগুলো দেখছিল, তখনই তার চোখে পড়ে একটি মূর্তি। মূর্তিটি দেখে সে অবাক নয়নে তাকিয়ে থাকে এবং তার বন্ধুকে সেটি ক্রয় করতে বলে। এর সাথে এও বলে এই মূর্তিটি কেনার মতো সামর্থ্য তার আছে কিনা। তার বন্ধু বলে, তুই এটা নিয়ে যা। অতীনবাবু তখন তার বন্ধুকে জিজ্ঞায়, এটি তুই কোথায় পেয়েছিস? তার বন্ধু জবাবে বলে, সে অনেক কথা, আমি একটি জমিদার বাড়িতে কিছু পুরাতন জিনিস ক্রয় করতে গিয়েছিলাম। তখন এক পুরোহিত মশাই এটা আমাকে ফ্রি দিল। এটা আমি কোনো টাকা ছাড়াই পেয়েছি, তাই তুই এটা নিয়ে যা। এর পরের দৃশ্যে দেখা যায় অতীনবাবু সেই মূর্তিটি নিয়ে বাড়ি ফিরছিল। মূর্তিটি অতীনবাবুর পিছনের সিটে ছিল। হঠাৎ সে লুকিং গ্লাসে দেখতে পারল মূর্তিটির পাশে তার মৃত মা বসে রয়েছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। এরপর সে মূর্তিটি বাড়িতে এনে রাখল। তখন তার বাড়িতে থাকা পুষ্পা দিদিকে এটা দেখালো। পুষ্পা দেবী মূর্তিটি দেখে অবাক হলো। মূর্তিটি কেমন জানি, কোনো একটা কমন ব্যাপার এটার মধ্যে নেই। তারপর মূর্তিটি রেখে অতীনবাবু খেতে গেল। খাওয়া দাওয়া শেষ করে সে যখন ঘুমোতে গেল, তখন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে স্বপ্নে দেখল একটি দেবী তার সামনে হাজির এবং তাকে বলছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দে। ভয়ঙ্কর সুরে এসব কথা শুনে সে ঘুম থেকে জেগে উঠল। রাতে ঘটে যাওয়া স্বপ্নের সাথে সকালে উঠে সে কিছু সামঞ্জস্য পেল, যার কারণে সে কিছুটা ভীতও ছিল। এরপর অতীনবাবু যখন গোসল করতে গেল, তখন সে অনুভব করলো তার পিঠের মধ্যে কেউ একজন ধরে রেখেছে। সে তখন ভীষণ ভয় পেল। গোসল করার পর সে মূর্তিটি তার মায়ের ছবির পাশে রাখল এবং মায়ের ছবিতে ফুল দেওয়ার সময় সে মূর্তিটির সামনে কিছু ফুল রাখল। তখন সেখানে বরেশ কাকুকে দেখা যায়, যে পুষ্পাদির সাথে কথা বলছিল। পুষ্পাদি বরেশ কাকুকে অনুরোধ করল যাতে অতীনকে কোনো কিছু বোঝায়। এরপর অতীনবাবু বরেশ কাকুর সাথে দেখা করল এবং তাকে সে মূর্তিটি দেখালো। বরেশ কাকু মূর্তিটি থেকে কিছুটা আশ্চর্য হলো এবং বলল, এটা সম্ভবত তিব্বতী কোনো ভাস্করের হাতে গড়া। এরপর বরেশ কাকু এখান থেকে চলে গেল। অতীনবাবু অফিসের দিকে চলে গেল। অতীনবাবু অফিসে যাওয়ার পর যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, তখন সে কিছু একটা ছায়া অনুভব করতে পারল। তখন সে ছায়াকে অনেক খোঁজাখুঁজি করল। এরপর দেখতে পেল ফ্লোরের মধ্যে রক্তমাখা পায়ের ছাপ, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। এরপর থেকেই শুরু হলো বেশ ভয়ঙ্কর কিছু কাণ্ড, যেখানে অতীনবাবু খাওয়ার আগে সেই মূর্তির সামনে কিছু খাবার রেখে পুজো করত। এরপর সে নিজে খেতে বসত।
এরপর তার স্বপ্নের আবার পুনরাবৃত্তি ঘটল। সে আবার সেই দেবীকে স্বপ্নে দেখতে পেল, যে নাকি এসে বলছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দে। অতীনবাবু এরপর থেকে কেমন জানি হয়ে গেল। প্রতিদিন সেই মূর্তির সামনে কিছু খাবার রাখত। অফিসে যেত আসতো, কিন্তু আগের মতো কোনো কিছু তার জীবনে স্বাভাবিক ছিল না। অতীনবাবুর জীবন এরপর থেকে অস্বাভাবিক হতে চলল। এক রাতে পুষ্পাদি যখন ঘুমাচ্ছিল, তখন রাতে ঘুম থেকে হঠাৎ সে জেগে উঠল কিছু একটা শব্দ শুনে। তখন সে দোতলার ঘরে উঠল এবং সেখানে দেখতে পেল অতীনবাবু মধ্যরাতে সেই মূর্তির পুজো করছে, তাও খুব ভয়ঙ্কর রূপে। পুষ্পদি সেটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল। পুষ্পদি এসব দেখে বরেশ কাকুর সাথে দেখা করলো এবং সমস্ত ঘটনা খুলে বলল। বরেশ কাকু তখন একজন পুরোহিতকে নিয়ে অতীনবাবুর বাড়িতে আসলো এবং দেখতে পারল অতীনবাবু মগ্ন হয়ে সেই মূর্তির পুজো করছে, তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। অতীনবাবু যখন বুঝতে পারল সেখানে বরেশ কাকু আসছে, তখন তার দিকে তাকালো। বরেশ কাকু তাকে বলল, এই মূর্তি সম্পর্কে আমরা অবগত না, তাই এটাকে তুমি ভুলভাবে পুজো করো না, ভুলভাবে পুজো করলে তোমার ক্ষতি হবে। তখন অতীনবাবু বরেশ কাকুকে বলল, এটা আমার মায়ের পুজো, এটা নিয়ে কথা বলবেন না। পুরোহিত মশাইও তাকে অনুরোধ করল, কিন্তু ভয়ঙ্করভাবে সে পুরোহিত মশাইয়ের হাত ধরল এবং তাকে এসব বিষয়ে নাক না গলানোর জন্য বলল। এসব দেখে বরেশ কাকু, পুষ্পাদি এবং সেই পুরোহিত ভীষণ ভয় পেয়ে গেল। এরপর দেখানো হয় অতীনবাবুর প্রমোশনের অনুষ্ঠান, যেখানে তাকে মাইক দিয়ে অ্যানাউন্স করলেও সে সেখানে উপস্থিত হতে কিছুটা দেরি করে এবং সেখান থেকে পুরস্কার নিয়ে সোজা চলে আসে কোনো কিছু না বলে। অতীনবাবুর এমন কর্মকাণ্ড দেখে সবাই রীতিমতো অবাক। এরপর যখন অনুষ্ঠানের খাবারের সময় হলো, তখন অতীন খেতে চাইল না। তখন তার কলিগ তাকে সেই খাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। রাতে যখন সেই খাবার নিয়ে সে বাড়ি ফিরছিল, তখন ফ্লাইওভারে সে হঠাৎ একটি মেয়েকে দেখতে পেল। যেই মেয়েটি অতীনবাবুকে বলছে, বাবু আমার খুব খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। সেই মূর্তির কথা এবং সেই মেয়ের কথার মধ্যে একটা সামঞ্জস্য খুঁজে পেল। অতীনবাবু তখন তার গাড়িতে রাখা খাবারটা সেই মেয়েটিকে দিল। মেয়েটি তখন খাবারটি খুব দ্রুত খাচ্ছিল। এরপর মেয়েটি অতীনবাবুকে অনুরোধ করলো যাতে তাকে সে বাড়ি নিয়ে যায়, তাকে একা এই মাঝ রাস্তায় যেতে ফেলে না যায়। অতীনবাবু তখন সেই মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরল। পুষ্পাদি যখন দরজা খুলল, তখন দেখতে পেল সেই মেয়েটি। অতীনবাবু মেয়েটিকে নিয়ে ঘরে প্রবেশ করার পর অতীনবাবুকে পুষ্পাদি বলল, তোর কি কোনো হুঁশ জ্ঞান নেই? একটা অপরিচিত মেয়েকে তুই ঘরে এনেছিস। অতীনবাবু তখন বলল, এমন একটি অসহায় মেয়েকে আমি কিভাবে ফেলে আসতে পারি। এরপর পুষ্পাদি মেয়েটিকে একটি ঘর দেখালো থাকার জন্য। মেয়েটি ঘরটি ভালো করে দেখলো। এরপর ঘরে থাকা একটি রকিং চেয়ারে সে একটি ভয়ঙ্কর রূপে বসলো। যখন পুষ্পদি তার কাছে খাবার নিয়ে আসলো, তখন দেখতে পারলো সে ভয়ঙ্করভাবে বসে রয়েছে। পুষ্পাদি এটা দেখে খুব অবাক হলো। এরপর পুষ্পদি যখন মেয়েটিকে খাবার দিল, তখন মনে হলো মেয়েটির খাবার পছন্দ হলো না। ওই দিক দিয়ে অতীনবাবু সেই ভয়ঙ্করভাবে পুজো করেই যাচ্ছে। মাঝরাতে আবারও হঠাৎ করে পুষ্পদির ঘুম ভেঙে যায়। সে যখন বাইরে এসে দেশলাই করছিল, তখন দেশলাই খুঁজে না পেয়ে সে উপরের তলায় গেল। উপরের তলায় গিয়ে দেখতে পেল একটা দেশলাই পাওয়া গেছে। সে দেশলাই দিয়ে মোমবাতিটি ধরাবে, সেই মুহূর্তে সে যখন পেছনে তাকালো, সে একটি ভয়ঙ্কর রূপ দেখতে পেল। সেই রূপ দেখে সে চিৎকার করে উঠল। পরের দিন দেখা গেল অতীনবাবুর বাড়িতে কিছু পুলিশ এবং বরেশ কাকুকে। পুলিশ আসার কারণ হচ্ছে পুষ্পদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় জানি চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ অফিসার ওই মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল ধামারি। পুলিশ অফিসার ধামারির পরিচয় জানতে চাইল, কিন্তু অতীনবাবু কিছু বলল না। পুলিশ যখন চলে যাচ্ছিল, তখন এক কনস্টেবল বলল,
ভিতরে একজোড় জুতো দেখেছি, এখানেও একজোড় জুতো। একটা মানুষ কখন জুতো ছেড়ে পালায় জানেন? যখন সে ভীষণ ভয় পায়। এরপর দেখা গেল অথেনবাবু খাওয়ার জন্য বসেছে। তার খাবার খেতে ভালো লাগলো না। এরপর ধামারি সেই পুজোর জন্য একটি প্রসাদ রান্না করলো। সেই প্রসাদ নিয়ে যখন অথেনবাবু সেই মূর্তির সামনে পুজো করলো, তখন পরের দিন দেখতে পারল সেই খাবারটি মূর্তিটি গ্রহণ করেছে। অথেনবাবু খুবই খুশি হলো এটা দেখে। এরপর দেখা গেল অথেনবাবুকে ধামারি কি একটা জানি পচা খাবার দিচ্ছে। সেই খাবারটি খুব কষ্টে অথেনবাবু খাচ্ছে। এসব খাবার সে প্রতিদিন খাচ্ছে, অফিসে যাচ্ছে আসছে, এভাবেই তার দিন যাচ্ছিল। তারপর দেখা যায় অথেনবাবু ধীরে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছে, আরও অনেক অস্বাভাবিক। সে ধীরে ধীরে শ্মশান ঘাটে যাওয়া আসা করতে থাকলো। শ্মশান ঘাট তখন থেকে তার প্রিয় জায়গা হয়ে উঠল। একদিন রাতে পরেশ কাকু অথেনবাবুর বাড়িতে আসলো। সেখানে এসে সে অদ্ভুত কিছু দেখতে পারলো। সেখানে সে দেখতে পারলো অথেনবাবু ভয়ঙ্করভাবে সেই মূর্তির পুজো করছে, যেখানে তাকে অনেক অদ্ভুত লাগছিল। পরেশ কাকু যেতে পরেশ কাকুকে অথেনবাবু কলার চেপে ধরল, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। পরেশ কাকু তখন খুবই হতবাক হলো এবং পাশে তাকিয়ে দেখতে পেল সেই দামেরি নামের মেয়েকে, যাকে কিনা আরো ভয়ঙ্কর লাগছিল। এরপর পরেশ কাকু সুবেশের সাথে দেখা করতে যায় এবং মূর্তির ব্যাপারে কিছু একটা জিজ্ঞাসা করে। তখন সুবেশ সমস্ত ঘটনা খুলে বলে, কিভাবে মূর্তিটি কার কাছ থেকে এনেছে সেটাও পরেশ কাকুকে বলে। পরের দৃশ্যে দেখা যায় অথেনবাবু একটি ক্যান্টিনে খাচ্ছিল, যেখানে তার কলিগরাও খাওয়া দাওয়া করছিল। অথেনবাবু যখন তার খাবার খুলছিল তখন তার গন্ধে সবাই বমি করার মতো অবস্থা হয়েছিল। অথেনবাবু নিজেও বমি করে দিল। তখন অফিসের বস অথেনবাবুকে ডেকে বলল, তোমার কিছুদিন ছুটি নেওয়া দরকার, তুমি কিছুদিনের ছুটি নাও। এরপর দেখা যায় অথেনবাবু আবার সেই শ্মশান ঘাটে গেল এবং শ্মশান ঘাটে সে যখন ক্ষুধার্ত তখন একটি হোটেলে গেল। হোটেলে গিয়ে সে কিছু রুটি চাইল। তখন হোটেলের লোক তাকে একটি রুটি দিল এবং বলল পরবর্তীতে আরও বানিয়ে দিচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় কৃষ্ণানন্দ মৈত্র নামের এক লোকের উদয় হলো। সে অথেনবাবুকে বলছে যে অর্ধেক রুটি দেওয়ার জন্য, কিন্তু অথেনবাবু তাকে বড় অর্ধেকের ভাগটাই দিল। তখন সেই কৃষ্ণানন্দ লোকটি অথেনবাবুকে বলল, বড় ভাগটি কেন দিলেন? অথেনবাবু তখন বলল, আমাকে তো আরও রুটি কিছু দিবে। অথেনবাবু কৃষ্ণানন্দ মৈত্রকে কিছু জিজ্ঞাসা করলো যে আপনি কি করেন? কৃষ্ণানন্দ মৈত্র তখন বলল যে সে একজন লেখক, তন্ত্র নিয়ে সে লেখালেখি করে। এসব শুনে অথেনবাবুর কিছুটা আগ্রহ হলো। তখন ওই কৃষ্ণানন্দ মৈত্র তার পকেট থেকে একটি লকেট বের করে অথেনবাবুর গলায় পরিয়ে দিল এবং বলল যাতে এটা সে কোনো অবস্থাতেই না খুলে। এরপর কৃষ্ণানন্দ লোকটি চলে গেল। লকেট পরার পর দেখা গেল অথেনবাবু আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। সে যখন বাড়ি গেল তখন তার ড্রেসটি সে গন্ধ শুকে দেখলো এটা ভীষণ খারাপ গন্ধ এবং তার ঘরবাড়ি সব এলোমেলো। এসব দেখে সে ধামেরিকে খুঁজতে গেল। ধামেরির দরজায় সে নক করলো, কিন্তু ধামেরি তখন তার সামনে আসতে চাইল না, কারণ তার গলায় সে লকেটটি ছিল। ধামেরি বলল আমি সব কিছু ঠিক করে দেব। তখন অথেনবাবু যখন সেখান থেকে চলে আসলো, ধামেরি তাকে ভয়ঙ্কর নয়নে দেখল। সকালে যখন অথেনবাবু উঠল এবং ধামেরিকে খুঁজতে থাকলো, তখন সে ছাদে গেল। গিয়ে দেখলো সেখানে অদ্ভুত রকম কিছু একটা আঁকা, সেই সাথে কিছু মৃত জন্তুকেও সেখানে দেখতে পারলো, যা দেখে অথেনবাবুর খুব রাগ হলো। এরপর দেখা গেল পরেশ কাকুকে সেই পুরোহিতের সাথে আলাপ করছে। পুরোহিত পরেশ কাকুকে বলছে এই বাড়িটি হচ্ছে বিশ্বেশ্বর চক্রবর্তীর বাড়ি, আর সহস্রাক্ষ চক্রবর্তী নামের তার একটি ছোট ভাই ছিল, যে শরীর থেকে বিষ নামাতে পারত। জামিয়ার দুর্য নামের এক লোক তিনজেন গোয়েৎসুকে নিঃস্ব করে দেওয়ার জন্য তার লোক দিয়ে তিনজেন গোয়েৎসুর মেয়েকে অনেকদিন ধরে বিষ খাওয়াইয়ে যাচ্ছিল।
সেই বিষ সহস্রাক্ষ চক্রবর্তী নামিয়ে দিয়েছিল। তখন তিনজন গোয়েৎসু তার কাছে সাহায্য চাইল, যাতে জামিয়ারকে একটা শায়েস্তা করতে পারে। তখন সহস্রাক্ষ চক্রবর্তী এতে রাজি হলো এবং বলল, এটা করার জন্য আমার একটা মূর্তি লাগবে। তখন ওই তিব্বতের ভাস্কর দিয়ে এই মূর্তিটি তৈরি হয়েছিল এবং পুজোর মাধ্যমে জামিয়া দুর্য এর পুরো বংশ নির্বংশ করে দিয়েছিল। সহস্রাক্ষ চক্রবর্তী বুঝতে পেরেছিলেন এই মূর্তিটি যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে অনেক বিনাশ হতে পারে। এই জন্য সে মূর্তিটি নিয়ে আবার বাড়ি ফিরে আসছিল। এরপর থেকে মূর্তিটি এখানে 400 বছর ধরে রয়েছে। আর সে এও বলে যে কাল হচ্ছে অমাবস্যা রাত, সম্ভবত আপনার ভাতিজার কালকেই শেষ দিন। এই মূর্তি একটি পিশাচিনীর মাধ্যমে আপনার ভাতিজার জান কবল করে ফেলবে। বরেশ কাকু তখন চিন্তা করলো ধামেরই হয়তো বা সেই পিশাচিনী। এরপরের দৃশ্যে দেখা যায় অথেনবাবু বাড়ি ফিরছে। বাড়ির সামনে ধারাতে কারেন্ট চলে গেছে, আর সাথে সাথে বরেশ কাকুও সেখানে উপস্থিত হলো। বরেশ কাকু অথেনবাবুকে সব খুলে বলল এবং অথেনবাবুও সেদিন রাতের ঘটনার জন্য বরেশ কাকুর কাছে ক্ষমা চাইল। বরেশ কাকুর সমস্ত ঘটনা শুনে অথেনবাবু বলল, তাহলে তো আজ রাত আমার বাড়িতে ফেরা উচিত হবে না। তখন বরেশ কাকু বলল, চিন্তা করিস না বাবা, আমি তোর সাথে আছি। তখন তারা দুজনে ঘরের ভিতরে গেল, গিয়ে দেখলো সব কিছু উল্টো পাল্টো হয়ে রয়েছে, চেয়ার টেবিল শূন্যে ভাসছে। তখন ওই অথেনবাবু তার সেই পুজোর ঘরে ঢুকলো এবং ঢুকেই দেখতে পারল দামিনী পুষ্পদিদির সেই হাত আগুনে পুড়ুচ্ছে এবং ভয়ঙ্কর সুরে কথা বলছে এবং উচ্চস্বরে হাসছে। সেই হাসি বড়ই ভয়ঙ্কর ছিল। তারপর ধামিরি অতীনবাবু এবং বরেশ কাকুর কাছে আসলো। বরেশ কাকুকে একটি ঘুষা মেরে মাটিতে ফেলে দিল এবং সেই সাথে অতীনবাবুর গলায় চেপে ধরল। কিন্তু অতীনবাবুর গলায় সেই লকেট থাকায় খুব একটা ক্ষতি হলো না। এরপর ধামিনী আবার শূন্যে ভাসল এবং অতীনবাবুকে হিপনোটাইজ করে নিজের বশে এনে তার গলা থেকে লকেটটি খুলতে বাধ্য করলো এবং সেই সাথে মারধর শুরু করলো অথেনবাবুকে, সেই ভয়ঙ্কর মারধর। অথেনবাবু এক পর্যায়ে তার ফেলে দেওয়া সেই লকেটের কাছে গিয়ে পড়ল। তখন ওই সে লকেটটি হাতে নিল এবং ধামেরির মাথায় লকেটটি দিয়ে সজোরে আঘাত করলো। ধামেরির সাথে সাথে ভস্ম হয়ে গেল। এর পরের দৃশ্যে দেখা যায় বরেশ কাকু হাসপাতালে ভর্তি। পরেশ কাকু যখন জ্ঞান ফিরল তখন অতীনবাবুকে জিজ্ঞাসা করলো, তাহলে সব শেষ হলো, সে মূর্তিটি কি করেছ? তখন অথেনবাবু বলে, মূর্তিটি আমি একটি নদীতে ফেলে দিয়েছি। এভাবেই অথেনবাবুর জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার পরিসমাপ্তি ঘটল। কিন্তু এরপরে দেখা যায় সে যেই নদীতে ফেলে দিয়েছিল সেই নদীর অন্য প্রান্তে মূর্তিটি গিয়ে ভেসেছিল। তখন দুই বন্ধু সেখানে মদ খাচ্ছিল। এক বন্ধু প্রস্রাব করতে গেলে সেখানে সেই ভয়ঙ্কর প্রতিরূপটি আবার দেখতে পাই, যে কিনা তাকে বলছে, আমার খিদা লাগেছে, আমাকে কিছু খেতে দাও।